গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর শরীফ মোহাম্মদ ওসমান হাদী আততায়ীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরেও পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। হাদী আমাদের মাঝে আর ফিরে আসেননি। 18 ডিসেম্বর সন্ধ্যাবেলা তার মৃত্যুর খবর পাওয়া যায়। হাদীর এই ঘটনায় অভিযুক্তদের দুইজন, ফয়সাল এবং আলমগীর, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এক পক্ষ দাবি করছেন যে ইতিমধ্যে তারা দুজন পালিয়ে ভারতে চলে গেছেন, অন্যদিকে আরেক পক্ষ দাবি করছেন যে না, তারা এখনো দেশের ভেতরে আছে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুনিরা কোথায় আছে এখনো তারা সেটি ট্র্যাক করতে পারেনি, তাদের অবস্থান নির্ণয় করতে পারেনি। তারা খুনিদেরকে ধরার জন্য জোরদার অভিযান পরিচালনা করছেন। কথা হচ্ছে 12 তারিখের পরে আজকে 22 তারিখ, 10 দিন পার হয়ে গেছে। এর মধ্যে এই দুজন অভিযুক্ত কোথায় আছে, কিভাবে আছে, সেটা পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি। আর আমরা যেটা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি নিয়ে এক ধরনের কাদা ছোঁড়াছুড়ি চলছে। এক পক্ষ আরেক পক্ষকে কিছুটা নাস্তানাবুদ করার জন্য নানা রকম তথ্য উপাত্ত হাজির করছেন এবং এই বিষয়টি নিয়ে ক্রমেই একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন যে আসামি দুজনকে ধরা হলেও এই যে খুনি চক্র যেটি রয়েছে তাদের এই চক্রটিকে হয়তো ধরা বা নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। আরেক পক্ষ বলছেন যে খুনি চক্রটিকে হয়তো আড়াল করে রাখা হচ্ছে। এর মধ্যে এই আলোচনাটাও চলছে যে হয়তো দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বা তাদেরকে এনকাউন্টার করা হতে পারে, কিন্তু তাদের চক্রের যে ঠিকুজি বা চক্রের সন্ধানটা হয়তো মানুষের সামনে উন্মোচন করা হবে না। এটি নিয়ে হয়তো কোনো দেনদর বা পর্দার আড়ালে চলে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এরকম নানান আলাপ আলোচনা কিন্তু দেখতে পাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে আমরা চাই শরীফ মোহাম্মদ ওসমান হাদীর উপর হামলা চালানো যে দুজন অভিযুক্তর কথা আমরা জানতে পেরেছি, তাদের জন্য দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সঠিক তদন্ত করে সঠিকভাবে একটা বিচার কার্য যেন পরিচালনা করা হয়। এই চক্রের সঙ্গে জড়িত কাউকে এক চুল ছাড় দেওয়া যেন না হয়, কারণ এটি শুধু একজন শরীফ মোহাম্মদ ওসমান হাদীকে হত্যা করার মতো ঘটনা নয়। এটি বাংলাদেশের যারা বাংলাদেশপন্থী রাজনীতি করেন, যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানকে হৃদয় দিয়ে ধারণ করেন, তাদের প্রত্যেকের জন্য এই ঘটনাটি একটি হুমকি এবং এই ঘটনাটি নিশ্চিতভাবেই আমাদের সামনে একটা চিত্র তুলে ধরেছে যে যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। তারা নিশ্চিতভাবেই জুলাইয়ের পরাজিত শক্তির যে হিট লিস্ট বলি বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এছাড়াও জাতীয় পর্যায়ের যত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপে যুক্ত মানুষজন আছেন, তাদের নিরাপত্তার দিকটাও সরকারকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এরই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাটাও জোরদার করা উচিত। আজকেই আমরা দেখতে পেলাম খুলনার সোনাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং নাগরিক পার্টির যে শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতৃস্থানীয় ব্যক্তি মোতালেব শিকদারকে হামলা করা হয়েছে, তাকেও গুলি করা হয়েছে এবং তার কানের মধ্যে গুলিটা লেগেছে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তার অবস্থা আশঙ্কাজনক। এই যে পরিস্থিতিটা হচ্ছে, শরীফ ওসমান হাদী যেদিন মারা গেলেন সেদিন সন্ধ্যায় পুরো বাংলাদেশ জুড়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা হয়েছিল এবং ঢাকায় ব্যাপক আমরা সহিংসতা দেখতে পেয়েছি। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের একজন হিন্দু ধর্মাবলম্বীকে ধর্ম অবমাননার ভুয়া অভিযোগ তুলে একদল সংঘবদ্ধ মানুষ গণপিটুনি দেয় এবং পরবর্তীতে তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বলতে পারি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় এবং প্রশাসন এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার জন্য একটা জোরালো পদক্ষেপ নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে এবং জনসাধারণের জানমাল নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে লক্ষ্মীপুরে খুব সম্ভবত বিএনপি একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তার বাড়িতেও তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং
সেই আগুন লাগানোর পর তার 7 বছরের মেয়ে আয়েশা সেই আগুনে দগ্ধ হয়ে মারা যায়। তার সেই বাড়িটি ভস্ম হয়ে গেছে এবং তার পরিবারের অন্যরাও কিন্তু আহত হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই হচ্ছে আসলে দেশের সার্বিক পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে আমরা বিবেচনা করে যদি একটা সিদ্ধান্তে আসতে চাই তাহলে বলতেই হবে যে সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কারো নিরাপত্তা ব্যবস্থায় আসলে সুরক্ষিত বলার উপায় নেই এবং নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা প্রয়োজন। দেশের ভেতরে কারা নানা ধরনের সহিংসতাকে উস্কে দিচ্ছে, কারা নানা ধরনের সহিংসতা সৃষ্টি করার পায়তারা করছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এই প্রশাসনের জন্য এখন অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এবং সেটা দ্রুততম সময়ে করতে পারলেই বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা তৈরি হবে। তো আমরা চাই এই যে আমরা নানান কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি, শহীদ শরীফ ওসমান হাদির সেই অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক, যারা বিএনপি নেতার বাড়িতে হামলা করেছেন, আগুন দিয়েছেন, তাদের গ্রেপ্তার করা হোক। দীপু চন্দ্র দাস নামে যে ব্যক্তিটিকে গণপিটুনি দেওয়ার পরে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার অভিযুক্ত যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান চলছে, আমরা দেখতে পেয়েছি। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় ইতিমধ্যে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীপুচন্দ্র দাসের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যতজন এরকমের সহিংসতায় যুক্ত ছিল, আইন বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং শরীফ মোহাম্মদ ওসমান হাদির ঘটনায় যে চক্রটি জড়িত ছিল সেই চক্রের মুখোশ উন্মোচন করা হোক। এই জায়গায় আমরা কোনো ধরনের ছাড় দিতে চাই না এবং সরকার এবং প্রশাসনের থেকে কোনো ধরনের আমরা এই জায়গায় ছাড় দেওয়ার বা সহিষ্ণুতা দেখানো আমরা প্রত্যাশা করি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এটাই এখন আমরা প্রত্যাশা করছি।